আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিজেলের দাম বাড়লেও আপাতত বাড়ছে না ট্রেনের ভাড়া। 8 মাস বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া রুটে আন্তনগর রেল চলাচল শুরু। করোনা পরিস্থিতিতে অভিন্ন স্বার্থে সবার অংশীদারিত্ব নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের দায় আছে কিনা তদন্ত চলছে, জানালেন ডিএমপি কমিশনার। এবং টি-20 ও 2 টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তানি ক্রিকেট দল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রায় 8 মাস বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া রুটে পুনরায় শুরু হয়েছে আন্তনগর রেল চলাচল। এখন থেকে 7 জোড়া ট্রেন নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামবে। আজ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, ডিজেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। চলতি বছরের ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। সেই সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় টিকিট কাউন্টার ও সিগন্যাল সিস্টেম। পরে বন্ধ থাকে সব ধরনের ট্রেন চলাচল। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে স্টেশনের সংস্কার কাজ শেষ করে এই রুটে আবারও চালু করা হলো ট্রেন চলাচল। রেলমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, বিএনপি জামাত হেফাজতের উপর ভর করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বরাদ্দকৃত টিকিট দিয়ে যাত্রীরা চলাচল করতে পারবে। ভাঙচুরের পূর্বে যেভাবে যে ট্রেনগুলো এখানে স্টপেজ ছিল এবং যে ধরনের সিট সংখ্যা আমরা বরাদ্দ করেছিলাম এই ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনের জন্য, সেগুলো আমরা সবগুলো আবার একইভাবে আমরা রেস্টোর করতেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ডিজেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের টিকিটের মূল্য অপরিবর্তিত থাকছে। এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানে চলছি, তেলের দাম বাড়ার কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম। কিন্তু যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন 10 টাকার জায়গায় হয়তো 12 টাকা ভর্তুকি দেওয়া লাগবে এইটুকু, যে কারণে এখন পর্যন্ত আমরা আমাদের দিক থেকে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তুর্না, পারাবত, মহানগর প্রভাতী, জয়ন্তিকা, চট্টলা, উপকূল এবং মহানগর এক্সপ্রেস নিয়মিত থামবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে সবার অভিন্ন স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শান্তির বার্তা ছড়িয়ে দিতে তার সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগকে কার্যকর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ইউনেস্কোর নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার ১৯৭২ সালে প্রাথমিক সদস্য পদ পাওয়ার মাধ্যমে প্রতিফলিত হয়। শেখ হাসিনা আরও বলেন, আমরা এই সংগঠনকে বিশ্ব শান্তি ও সম্মিলিত সমৃদ্ধি জোরদারের জন্য অন্যতম কার্যকর মঞ্চ হিসেবে বিবেচনা করি। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. As the world is now moving on way to recovery from pandemic, let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. কুমিল্লার ঘটনায় পুলিশের দায় আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় পুলিশের কোনো সদস্যের দায়িত্বে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর 18 বাংলার এফটিসি স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ডিএমপি কমিশনার এসব কথা জানান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ধর্মীয় অবমাননাকারী সহ সাম্প্রদায়িক হামলার অপরাধীদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। আদ্দি সজীবের রিপোর্ট।
কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু কেবল গণজাগরণ কি পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে? এ নিয়েই ডিবেট ফর ডেমোক্রেসির এই বিতর্ক। গণজাগরণই পারে মানবিক মূল্যবোধ তৈরি করতে, গুজব ও কুসংস্কার দূর করতে। আমরা সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে গিয়ে একটা সংখ্যালঘু শ্রেণী হচ্ছে গিয়ে নির্যাতিত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ চিন্তা করে যে সেটি তার মতাদর্শের সাথে যায় না, তাহলে কিভাবে আপনি গণজাগরণ দিয়ে বন্ধ করবেন? ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ইকবালকে ব্যবহার করেছে কুচক্রী মহল। সেই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির বিষয়টিও তদন্ত হচ্ছে। আমাদের পবিত্র কোরআন শরীফ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার করলেন, তখন সেটি লাইভে প্রচারিত হচ্ছিল। এটি সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একজন দায়িত্বশীল একজন কর্মকর্তা এই কাজটি এমনভাবে করা উচিত ছিল যাতে এই পবিত্র ধর্মগ্রন্থের যে পবিত্রতা সেটি যেমন রক্ষা পায়, তেমন এটি নিয়ে যাতে অপপ্রচারের সুযোগ কেউ না পায় সেটিও নিশ্চিত করা তার দায়িত্ব ছিল। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধ, ধর্মীয় অবমাননার বিচার দ্রুত করা সহ 7 দফা সুপারিশ করেন। ধর্মীয় অবমাননার বিচার দ্রুত বিচার আইনে করবার কথা যে মাননীয় আইনমন্ত্রী বলেছেন, যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। সে যে ধর্মেরই হোক না কেন, কোনো কারণে অন্য কোনো ধর্মের উপর আঘাত করলে তার বিচার যাতে দ্রুত আইনে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে সে বিচার করা, সে দাবি আমরা উত্থাপন করছি। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ইউনিভার্সিটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার প্রকোপ কাটিয়ে আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতের বিষয়ে নেওয়া হবে কঠোরতা। পদার্থবিজ্ঞান, তত্ত্বীয় বিষয় দিয়ে শুরু হবে পরীক্ষা। 23 নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য 1.5 ঘন্টা করে সময় পাবে শিক্ষার্থীরা। বিএনপির অপরাজনীতি সম্পর্কে জনগণ সচেতন বলে তারা পদে পদে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। অন্যদিকে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসে বলে জানান ওবায়দুল কাদের। রাজধানীতে তার বাসায় বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি। দেশে নয়, অশান্তির আগুন বিএনপির ঘরে জ্বলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। তাই বলতে চায়, বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, আছে অস্থিরতা। ড্রাগ লাইসেন্স কিংবা কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই ওষুধের দোকান করছেন অনেকেই। তাদের অভিযোগ, এসব পেতে ভোগান্তির কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। এই সমস্যা সমাধানে অনলাইনে ড্রাগ লাইসেন্স দিতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পাওয়া যাবে আগামী 16 ডিসেম্বর থেকে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। রোগবালাই বেশি হোক কিংবা সচেতনতাই হোক, মানুষের ওষুধ খাওয়ার হার বেড়েছে। চাহিদা বেশি থাকায় যেখানে সেখানে গড়ে উঠছে ওষুধের দোকান। অনেক ক্ষেত্রেই দোকানিরা ড্রাগ লাইসেন্স কিংবা ফার্মাসিস্টের প্রশিক্ষণও নিচ্ছেন না। ড্রাগ লাইসেন্স সবাই করতে চায়, কিন্তু করতে গিয়ে দেখা গেছে অনেক হয়রানি হয়, করতে পারতেছে না। এবার বললে যদি ড্রাগ লাইসেন্স বানাইতে যায়, বলে নতুন করে কোনো ড্রাগ লাইসেন্স নাই। এই জন্য আমরা লোক ধরতে হয় বা দালাল ধরতে হয়। দালাল ধরতে গেলে আমরা কাজ সুবিধা হয়ে জায়গা, আবার আমরা দিকে দালাল ধরতে গেলে টাকা পয়সা বেশি লাগে। ডিস্ট্রিক্ট পর্যায়ে না হওয়াতে এটা ফার্মাসিস্ট করার কোর্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এসব তদারকির জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থাকলেও জনবল সংকটে তা ঠিক মতো করা যাচ্ছে না বলে জানালেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। হেড অফিস সহ সারা দেশব্যাপী সমস্ত লোকজন মিলে আমাদের এখন 350 জন জনবল রয়েছে। এটি কিন্তু আসলে অ্যাডিকুয়েট নয়। এই জনবল বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা
নিজেরাও নিয়োগ দিচ্ছি এবং আমাদের পিএসসি থেকে 78 জন ম্যানপাওয়ার নিয়োগের প্রক্রিয়া আছে। ড্রাগ লাইসেন্সের ভোগান্তি বন্ধে অনলাইনে এই কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। অলরেডি আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, সেটা হচ্ছে অনলাইনেই এখন ড্রাগ লাইসেন্স নেওয়া যাবে। ইনশাল্লাহ আমরা এই 2021 16 ডিসেম্বর এটি আমরা লঞ্চ করতে পারব। তখন বাংলাদেশে যে কোনো জায়গায় বসে উনি ঘরে বসে তার যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো ফুলফিল করে উনি অ্যাপ্লাই করলে আমাদের ওখানে ইন্সপেকশন আছে, ইন্সপেকশন হয়ে সব কিছু ঠিকঠাক থাকলে তাকে উনি ঘরে বসে ড্রাগ লাইসেন্স পাবেন এবং এই ওষুধের ব্যবসা উনি করতে পারবেন। একই সাথে নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি। সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমরা মামলা করছি। রাজধানীর প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে জোর করে নামিয়ে দেয়ায় আঘাতপ্রাপ্ত হয়ে 10 বছরের শিশু মরিয়ম আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপারকে আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। জিএম তসলিমের রিপোর্ট। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায় রাজধানীর প্রগতি সরণিতে প্রতিদিনের মতোই গত 9 নভেম্বর সকালে রাস্তায় ও বাসে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইছে মরিয়ম। এরপর যমুনা ফিউচার পার্কের ফুটওভার ব্রিজ থেকে নেমে রায়দা পরিবহনের একটি বাসে ওঠে সে। বাসে ওঠার 5 মিনিট যেতে না যেতেই সিটিং সার্ভিস ও গেট লকের দোহাই দিয়ে মরিয়মকে নেমে যেতে বলে বাসের হেলপার। বাসের গতি না কমিয়ে নামিয়ে দেয়, ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশু মরিয়ম, আর এতেই তার মৃত্যু হয়। র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, জিজ্ঞাসাবাদে ড্রাইভার রাজু ও হেলপার ইমরান ঘটনার সত্যতা স্বীকার করেছে। গতি স্লো করে কিন্তু গাড়িটি থামাননি এবং মেয়েটি নেমেছে কিনা ড্রাইভারের বক্তব্য অনুযায়ী সে দেখে নাই। মেয়েটি নামাকালীন সময় সে প্রায় তার বক্তব্য অনুযায়ী গাড়ির গতি সকালবেলা রাস্তাও খালি ছিল, 40 গতি উঠায় সে পরে সে গুরুতরভাবে আহত হয়। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের কোনো আলামত পায়নি র্যাব। আনুমানিক 5 মিনিট সে বাসে ছিল। বাসে ওঠার পরপরই যখন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার ভাড়া দেওয়ার সামর্থ্য নাই বা সে ছিন্নমূল মেয়ে, তারা তার জরুরি ভিত্তি, কারণ এটি সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস ছিল। তো এই সময় হয়তোবা মানে আমাদের অনুমান তথ্য যে হয়তোবা ধর্ষণ করা হয়নি এবং বাসে যেহেতু অন্যান্য যাত্রী ছিল হয়তো তাকে ধর্ষণ করা হয়নি। নিহত শিশু মরিয়ম 2019 সালে খিলক্ষেত এলাকার একটি স্কুলে প্রথম শ্রেণীতে লেখাপড়া করত। আর্থিক অনটনের কারণে পথে পথে ও গাড়িতে সাহায্য চাইত সে। মরিয়ম নিহত হওয়ার ঘটনায় ভাটারা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করে তার বাবা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এটিএন নিউজের কার্যালয় পরিদর্শন করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোতাহার হাসান। এ সময় এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এটিএন নিউজের সিইও পদে নিযুক্ত হয়েছেন মীর মোতাহার হাসান। খেলার খবর। 3 টি20 ও 2 টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই থেকে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফ্রিদি রিজওয়ানদের বহনকারী বিমান। 2015 সালের পরেই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসলো ফখর জামানরা। টি20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে শুধু মোহাম্মদ হাফিজ আসেননি এই সিরিজে। করোনা টেস্ট নেগেটিভ আসলে রোববার থেকেই অনুশীলন শুরু করবেন পাকিস্তানি ক্রিকেটাররা। 19, 20 এবং 22 নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচে টি20 সিরিজ। নিজেদের জমি ঘর কিছুই না থাকায় প্রায় 2 যুগ ধরে বাঁশঝাড়ের মধ্যে খুপড়ি ঘরে বসবাস করছেন মেহেরপুরের গাংনী উপজেলার একটি জেলে পরিবার। কিছুদিন আগে সেখান থেকেও তাকে চলে যেতে বলা হয়েছে। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই নিয়ে তাই দুশ্চিন্তায় কাটছে অসহায় পরিবারটি। প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর দেবার প্রকল্পের আওতায় আশপাশের মানুষজন ঘর পেলেও জোটেনি তাদের। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। ছোটবেলা থেকে অভাব অনটনের কারণে পড়ালেখার সুযোগ হয়নি গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের সুশান্ত হালদারের।
তাই মাছ ধরেই জীবন শুরু হয় তার। বাপদাদার কোনো জমি না থাকায় যুগের পর যুগ অন্যের জমিতেই বসবাস করতে হয় তাকে। বর্তমানে তার আশ্রয় হয়েছে স্থানীয় এক ব্যক্তির বাঁশঝাড়ের মধ্যে। সেখানেই পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তিনি। সুশান্ত জানান, সারাদিন খালে বিলে মাছ ধরে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই কষ্টকর। অন্য একজনের ঝাড়ে আমি একটা বছর কেটে আপনার ছোট্টটা করে ঘর করেছি, তাও বলে যে তোমরা উঠে যাও উঠে যাও। সরকার যদি আমাদের একটা ঘর দেয় আমরা খুবই একটু মাথা গোজা যদি ঠাই দেয় আমরা ভালোভাবে থাকবো, সংসার করি। প্রধানমন্ত্রীর গৃহহীনদের ঘর দেওয়ার প্রকল্পের আওতায় আশপাশের লোকজন ঘর পেলেও জোটেনি সুশান্তের ভাগ্যে। সুপারিশ করেননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। তার জীবনের দুঃখের কথা বললেন স্থানীয় বাসিন্দারা। ওরা একটা অসহায় গরিব মানুষ, পরে সম্পত্তির উপরে একটা তাম্বু পেরিয়ে আসে। এদিকে সুশান্তকে আশ্রয় দেওয়া জমির মালিক রাজু আহমেদ জানান, মানবিক কারণে দীর্ঘদিন ধরে সুশান্তকে থাকতে দিলেও জমির প্রয়োজন থাকায় তাকে চলে যেতে বলা হয়েছে। তাকে উঠে যেতে হবে, তাকে বলবো সে উঠে যাবে, এরকম কথা আছে তার সাথে। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব যে পরিবারটাকে আমরা কিভাবে পুনর্বাসন করতে পারি। সরকার কিংবা সমাজের বিত্তবানরা একটু সুদৃষ্টি দিলে মানবতার জীবনের কিছুটা লাঘব হবে বলে মনে করছেন সুশান্ত হালদার সহ অন্যান্য গৃহহীন পরিবার। বিপ্লব রায়, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জে পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বাড়ায় আগের চেয়ে কমেছে দাম। বড় আকৃতির ইলিশে আড়তগুলো ভরপুর থাকায় তা কিনতে ভিড়ও করছেন ক্রেতারা। শহরের শীতলক্ষা নদীর পশ্চিম তীরে ৩ নম্বর ঘাটে জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজারটিতে ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। নদ নদী খালবিল হাওর অঞ্চলের তাজা মাছ ছাড়াও বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ বিক্রি হয় এই বাজারে। শত বছর ধরে পরিচালিত এই বাজারে প্রতিদিন ২.৫ থেকে ৩ কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানিয়েছেন মৎস্য আড়তদার সমিতি। আন্তর্জাতিক সংবাদ। এবারের জলবায়ু সম্মেলন গড়িয়েছে অতিরিক্ত সময়। স্কটল্যান্ডের গ্লাসগোয় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। এদিন বিকেলে কোপের প্রেসিডেন্ট অলোক শর্মার জলবায়ু সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলেও ২ দফায় তা বাতিল করা হয়। আলোচকেরা এখনও যুক্তিতর্ক চালিয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচকেরা এখনও চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন। তবে কোপ জলবায়ু সম্মেলন অতিরিক্ত সময় গড়ানোর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ৪ নভোচারী। স্পেস এক্সের একটি ক্যাপসুল এই ৪ নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়েছে। পৃথিবীর বাইরে কক্ষপথে স্থাপিত এই মহাকাশ স্টেশনে নভোচারীরা একটানা ৬ মাস অবস্থান করবেন। যুক্তরাষ্ট্রের রাজা ৪, কাইলা ব্যারন ও টম মার্সবুম এবং জার্মানির ম্যাথিয়াস মাউরার ফ্যালকন ৯ রকেটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার দিনের শেষে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। বৃহস্পতিবার রাতে সেখানে পৌঁছে যায় তারা। স্পেস স্টেশনে মার্কিন অংশে মাত্র একজন নভোচারী দায়িত্বরত ছিলেন। তিনি নতুন আগত ৪ নভোচারীতে আইএসএস এ স্বাগত জানান। এর আগে রোববার ক্রু ২ মিশনে অন্য ৪ নভোচারী আইএসএস থেকে পৃথিবীতে ফিরে আসেন। তারা মেক্সিকো উপসাগরে অবস্থান করেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি মৌসুমে রংপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ১ মাসের মধ্যে এই পেঁয়াজ বাজারে উঠবে। এতে পেঁয়াজের দাম কমবে বলেও ধারণা করছেন তারা। প্রতি বছরের মতো এবারও বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে রংপুরে বিভিন্ন উপজেলায় ৫০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তৃণমূল পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে নতুন পেঁয়াজ বাজারে উঠলে আমদানি বন্ধ রাখবে সরকার। এটি প্রত্যাশা রংপুর অঞ্চলের পেঁয়াজ চাষিদের। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
টি-20 বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ডেভিড ওয়ার্নাররা, আর ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় কেন উইলিয়ামসের দল। এর আগে অজিরা 2010 সালে ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে কিউইরা। দু দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল। 14 বারের সাক্ষাতে 9 ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। রাতের ম্যাচে শিশির ফ্যাক্টর হওয়ায় টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুবাইয়ে রাত 8টায় শুরু হবে ম্যাচটি। পার্টেক্স খেলার খবর। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। প্রতিপক্ষের মন্টিভিডিওতে লুইস সুয়ারেজদের 1-0 গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। শতভাগ ফিট না থাকায় প্রথমার্ধে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে আলবিসেলেস্তেরা। আক্রমণ ধার না থাকলেও খেলার 7 মিনিটেই দিবালার পাসে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর চাপ বাড়তে থাকে স্বাগতিক দলে। 32 মিনিটে লুইস সুয়ারেজের শট ফিরে আসে পোস্টে লেগে। একের পর এক সুযোগ তা কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। নির্ধারিত সময় 15 মিনিট আগে মাঠে নেমে মেসিও পারেনি ব্যবধান বাড়াতে। এই জয়ে 12 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 2022 বিশ্বকাপের পথে এগিয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখার ম্যাচে বিকেলে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে বাংলাদেশ সময় বিকেলে 4:30টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও সিশেলসের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারায় জামাল ভুঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে সেই হতাশা কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ, কিন্তু কাজটা সহজ নয় কোচ মারিও লেমসের শিষ্যদের। এর আগে মুখোমুখি শেষ 2 লড়াইয়ে মালদ্বীপের কাছে হেরেছে তারা। তবে এবার তাদের রুখে দিতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। 17 দেশের আর্চারদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সকালে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এবারে চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লড়াইয়ে নেমেছেন 131 জন আর্চার। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে 10টি ইভেন্টে পদকের জন্য লড়বেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক ও আর্চারি ফেডারেশনের প্রথম সভাপতি মোহাম্মদ হাসান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডিজেলের দাম বাড়লেও আপাতত বাড়ছে না ট্রেনের ভাড়া। 8 মাস বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া রুটে আন্তনগর রেল চলাচল শুরু। করোনা পরিস্থিতিতে অভিন্ন স্বার্থে সবার অংশীদারিত্ব নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের দায় আছে কিনা তদন্ত চলছে, জানালেন ডিএমপি কমিশনার। এবং টি-20 ও 2 টেস্ট খেলতে ঢাকায় পাকিস্তানি ক্রিকেট দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।